সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আজ আমরা ওভারঅল মার্কেট, গুরুত্বপূর্ণ কিছু সেক্টর এবং স্টক নিয়ে আলোচনা করব। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। নাথিং ইন দিস ভিডিও ইজ অফ ফিনান্সিয়াল অ্যাডভাইস। এভরিথিং উই আর ডিসকাসিং ইন দিস ভিডিও অনলি ফর এডুকেশনাল পারপাস। শুরুতেই টেকনিক্যাল পার্সপেক্টিভ থেকে মার্কেটের অবস্থান যদি আমরা দেখি, আজকের দিন শেষে মার্কেট ক্লোজ হয়েছে 5196 পয়েন্টে। লাস্ট টাইম আমরা যখন আপডেট দিয়েছিলাম মার্কেট নিয়ে, এখানে একটি রেজিস্ট্যান্স ব্রেকআউট করেছিল, এটিকে বলা হয় সাইডওয়ে রেজিস্ট্যান্স। 5235 লেভেলে এই রেজিস্ট্যান্সটিকে ব্রেকআউট দেওয়ার পর আমরা অনেকটা হোপফুল ছিলাম মার্কেট হয়তো ছোটোখাটো একটা র্যালি করবে, কিন্তু মার্কেট ইমিডিয়েটলি 5280 থেকে রিজেক্ট হওয়ার পর আবারও 5170 পয়েন্টে এসে সাপোর্ট নেয় এবং এই জোন থেকে আবারও সাইডওয়ে প্রাইস অ্যাকশন করছে। মার্কেটের জন্য এখন রেজিস্ট্যান্স হলো 5235 থেকে 40। 5240-এর উপর যদি মার্কেট সাকসেসফুলি এই রেজিস্ট্যান্সটিকে ব্রেকআউট দিয়ে ঘুরে দাঁড়াতে সক্ষম হয়, সেক্ষেত্রে হয়তো মার্কেটে আমরা একটা স্ট্রং র্যালি দেখতে পাবো। আর যতক্ষণ পর্যন্ত মার্কেট 5100 থেকে 5240-এর মধ্যে ঘোরাফেরা করছে, বিশেষ করে গত 2-3 মাস ধরে বেশিরভাগ স্টকের মুভমেন্ট যদি আমরা অবজার্ভ করি, বেশিরভাগ স্টকই 2-4 দিন মুভমেন্ট করার পর আবারও রিজেক্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ বেশিরভাগ স্টকই কিন্তু ট্রেন্ড কন্টিনিউ করছে না। এখন মার্কেট যদি 5100 থেকে 5240 এই জোনে যদি সাইডওয়ে প্রাইস অ্যাকশন করে, তাহলে বিভিন্ন স্টকগুলিতে আমরা এই ধরনের ভোলাটিলিটি এক্সপিরিয়েন্স করব। এখন মার্কেটের জন্য একটি বিশেষ সাপোর্ট হচ্ছে 5170, তবে 5180তেও একটা সাপোর্ট রয়েছে। আমরা যদি ইচিমোকো ক্লাউড দেখি, মার্কেট কিন্তু ক্লাউডের উপরে সাপোর্ট পাচ্ছে। সো 5180 লেভেলও মার্কেটে একটা সাপোর্ট রয়েছে, তবে 5100 হলো একটি বিশেষ সাপোর্ট, কারণ রিসেন্টলি এই জোন থেকে সাপোর্ট নিয়ে মার্কেট ঘুরে দাঁড়িয়েছে। এখন আমরা যেটা ধারণা করছি, মার্কেট হয়তো 5170 থেকে 5240 এই জোনটিতে কিছুদিন সাইডওয়ে প্রাইস অ্যাকশন করে মার্কেট হয়তো ব্রেকআউট দিতে সক্ষম হবে। যেহেতু মার্কেটে বড় ধরনের লিকুইডেশন হয়ে গেছে, এই মুহূর্তে বড় ধরনের ফল করার সম্ভাবনা খুবই কম। তবে সময় সময় পলিটিক্যাল কিছু ডিস্টারবেন্সের কারণে মার্কেটে কিছুটা ভলাটিলিটি থাকতে পারে। এখন মার্কেটকে যদি আমরা পলিটিক্যাল পার্সপেক্টিভ থেকে বিশ্লেষণ করি, বাংলাদেশের ফরেন কারেন্সি রিজার্ভ গত কয়েক মাস ধরে $20 বিলিয়ন এসে কিন্তু স্টেবল হয়েছে, এটা একটা পজিটিভ দিক। আরেকটি বিষয় হচ্ছে রেমিটেন্স ফ্লো কিন্তু বাড়ছে, এটাও কিন্তু একটা পজিটিভ দিক, এবং রিসেন্টলি আমরা এক্সপোর্টও কিন্তু ভালো একটা গ্রোথ দেখতে পেয়েছি। এছাড়া ব্যাংক ইন্টারেস্ট রেট বর্তমানে এমন একটি পজিশনে আছে, এটাকে আমরা পিভট পয়েন্ট বলতে পারি। ব্যাংক ইন্টারেস্ট রেট আর খুব বেশি বাড়ার তেমন একটা স্কোপও নেই। আর যদি ইনফ্লেশনারি সিচুয়েশন আমরা দেখি, ইনফ্লেশনও কিন্তু কিছুটা ডাউনওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি। সো ইকোনমিক পার্সপেক্টিভ থেকে যদি মার্কেটকে আমরা কনসিডার করি, মার্কেটে কিন্তু কিছু কিছু ভালো নিউজ রয়েছে। এই রিপোর্টটিতে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের এত পলিটিক্যাল ডিস্টারবেন্সের মধ্য দিয়ে 2024 অর্থ বছরে আমাদের এক্সপোর্ট হিট করেছে $50 বিলিয়ন, যা প্রিভিয়াস ইয়ারের সাথে যদি কম্পেয়ার করা হয় তাহলে 8.3% গ্রোথ হয়েছে 2024 অর্থ বছরে। এছাড়া বাংলাদেশের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ যেখানে গত অক্টোবর নভেম্বরে $20 বিলিয়ন নিচে নেমে গেছিল, সেখান থেকে কিন্তু গত ডিসেম্বর থেকে কামব্যাক করা শুরু করেছে এবং ফেব্রুয়ারিতে আমরা দেখতে পাচ্ছি প্রায় $21 বিলিয়ন কাছাকাছি এখন অবস্থান করছে। আর রেমিটেন্স ইনফ্লো কিন্তু ভালো রয়েছে। সো ইকোনমিক গ্রাউন্ড থেকে বিশ্লেষণ করলে মার্কেটে কিন্তু পজিটিভ কিছু ক্যাটালিস্ট রয়েছে। আর পলিটিক্যাল গ্রাউন্ড থেকে যদি মার্কেটকে আমরা বিশ্লেষণ করি, মার্কেটের জন্য এখন বড় একটি ক্যাভিয়েট হচ্ছে পলিটিক্যাল স্ট্যাবিলিটি। বিজনেসের জন্য তখনই একটা গুড এনভায়রনমেন্ট প্রিভেল করবে যখন গণতান্ত্রিক প্রক্রিয়ায় ইলেকশনের মাধ্যমে সরকার নির্বাচিত হবে। এখন সেক্টর ওয়াইজ যদি আমরা মার্কেটকে দেখি, বর্তমান সময়ে ফার্মাসিউটিক্যালস, ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল, ফুড অ্যান্ড অ্যালাইড এবং ব্যাংক, এই সেক্টরগুলিতে মানি ফ্লো বেশি দেখা যাচ্ছে। আর অন্য অন্য সেক্টরে সিলেক্টিভ কিছু স্টকে মানি ফ্লো বেশি লক্ষ্য করা যাচ্ছে। এখন উইকলি চার্টে যদি আমরা ফার্মাসিউটিক্যাল সেক্টরের অবস্থান দেখি, ফার্মাসিউটিক্যাল সেক্টর 375 লেভেলে এসে সাপোর্ট নিচ্ছে। ফার্মাসিউটিক্যাল সেক্টর তার রিসেন্ট হাই থেকে 38%-এরও বেশি রিট্রেস করেছে এবং সাপোর্ট নিয়েছে 375 লেভেলে। উইকলি চার্টে যদি আমরা আরও একটি সাপোর্ট দেখি, পিভট ফিবোনাচি সাপোর্ট নাম্বার 1 রয়েছে 373 লেভেলে। সো এই জোনের আশেপাশে সে কিন্তু সাপোর্ট নিচ্ছে এবং এখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। সো এখন যারা ট্রেডিং করতে ইন্টারেস্টেড, ফার্মাসিউটিক্যাল সেক্টরের যেগুলো ভালো
পারফর্মিং স্টক, ট্রেডিং স্টক, সেগুলোকে আপনারা চাইলে ওয়াচ লিস্টে রাখতে পারেন। ফার্মাসিউটিক্যাল সেক্টরের কিছু ভালো ইনভেস্টিং স্টক হলো স্কোয়ার ফার্মা, ইবনে সিনা, ব্যাক্স ফার্মা, নাভানা ফার্মা। সো যারা একটু লং টার্ম ইনভেস্টিং পার্সপেক্টিভ থেকে চিন্তাভাবনা করছেন, এই স্টকগুলিকে চাইলে ওয়াচ লিস্টে রাখতে পারেন এবং গ্র্যাজুয়ালি ডলার কস্ট অ্যাভারেজের মাধ্যমে কালেক্ট করতে পারেন। আর যারা ট্রেডিংয়ে ইন্টারেস্টেড তারা কিছু স্টক এখন ওয়াচ লিস্টে রাখতে পারেন, যেমন ফার্মাইট, কোহিনুর, টেকনোট্রাক এবং ওরিয়েন ইনফিউশন। ওরিয়েন ইনফিউশনে বর্তমান সময়ে হিউজ মানি ফ্লো আমরা লক্ষ্য করছি। এখন উইকলি চার্টে যদি আমরা টেক্সটাইল সেক্টরের অবস্থান দেখি, টেক্সটাইল সেক্টর কিন্তু এখন একেবারে সর্বনিম্নে অবস্থান করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 2002-03 সালে টেক্সটাইল সেক্টর যে বটমটি ছিল, এই বটমের আশেপাশে এসে কিন্তু সাপোর্ট নিয়েছে। 25 হচ্ছে একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট টেক্সটাইল সেক্টরের জন্য, এখন বর্তমানে রয়েছে 27-এ। সো টেক্সটাইল সেক্টর কিন্তু একেবারে সর্বনিম্ন পয়েন্টে এখন অবস্থান করছে। সো এই সেক্টরের যেগুলো ভালো পারফর্মিং স্টক সেগুলোকে সর্ট আউট করে চাইলে এন্ট্রি নেওয়া যেতে পারে। আরেকটি বিষয় হলো টেক্সটাইল সেক্টর কিন্তু বাংলাদেশে একটি প্রমিজিং সেক্টর, কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জে এই সেক্টরও কিন্তু আশানুরূপ পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি না। এই সেক্টরে লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য ভালো হতে পারে স্কোয়ার টেক্সটাইল, পিটিএল, মতিন স্পিনিং, মালিক স্পিনিং। এই স্টকগুলি লং টার্ম বেসিস ডলার কস্ট অ্যাভারেজের মাধ্যমে কালেক্ট করা যেতে পারে। আর ট্রেডিংয়ের জন্য কিছু স্টক ওয়াচ লিস্টে রাখা যেতে পারে, যেমন এআইএল, মুন্নু ফেব্রিক, ফেক ডিল, ইটিএল। এই স্টকগুলি ওয়াচ লিস্টে রাখা যেতে পারে। এখন উইকলি চার্টে দেখে নিচ্ছি ইঞ্জিনিয়ারিং সেক্টর। ইঞ্জিনিয়ারিং সেক্টরও কিন্তু যথেষ্ট পরিমাণ লিকুইডেশন হয়েছে এবং একটা হিউজ পতন আমরা দেখতে পাচ্ছি। ইঞ্জিনিয়ারিং সেক্টর রিসেন্টলি যে হাইটি করেছিল 187, সেখান থেকে কিন্তু বড় ধরনের একটা পতন আমরা দেখতে পাচ্ছি। 88 পয়েন্টে এসে সাপোর্ট নিয়েছে, বর্তমানে 90 পয়েন্টে অবস্থান করছে। সো এই সেক্টরটি এখন বর্তমানে যে পজিশনে রয়েছে, এখানে ভালো পারফর্মিং স্টকগুলিকে সর্ট আউট করে চাইলে ডলার কস্ট অ্যাভারেজের মাধ্যমে কালেক্ট করতে পারেন। ইঞ্জিনিয়ারিং সেক্টরের ভালো কিছু ট্রেডিং স্টক হলো আপতাবটো, জিপিএস ইস্পাত, অলিম্পিক অ্যাক্সেসরিজ, বিডি থাই, মুন্নু এজিএমএল, গোল্ডেন সান। যারা ট্রেডিংয়ে ইন্টারেস্টেড এই স্টকগুলি চাইলে ওয়াচ লিস্টে রাখতে পারেন। আর এই সেক্টরে লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য ভালো হতে পারে বিএসআরএম স্টিল, বিএসআরএম লিমিটেড, ওয়ালটন। এই স্টকগুলি লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য সুইটেবল হতে পারে। এখন আমরা উইকলি চার্টে দেখে নিচ্ছি ব্যাংক সেক্টরের অবস্থান। ব্যাংক সেক্টরও কিন্তু সর্বনিম্ন অবস্থানে রয়েছে। 2014-15 সালে একবার 16.3-তে হিট করেছিল এবং এখান থেকে কিন্তু একটা হিউজ র্যালি করেছিল, আপ টু 36 পর্যন্ত র্যালি করেছিল। এবং এই যে লোটি করেছিল 2015 সালে, এখান থেকে যে হাইটি করেছে, অর্থাৎ 36 পর্যন্ত যে হাইটি করেছে, অলমোস্ট 3 ইয়ার টাইম লেগেছিল। সো যারা একটু লং টার্ম চিন্তাভাবনা করছেন, 2-3 বছরের জন্য ইনভেস্টমেন্ট করবেন, ব্যাংক সেক্টরের যে স্টকগুলিতে ভালো ডিভিডেন্ড ইল্ড রয়েছে সেই স্টকগুলি চাইলে এখন এন্ট্রি নেওয়া যেতে পারে। এখান থেকে ভালো একটা ডিভিডেন্ড গেইনের পাশাপাশি ভালো একটা ক্যাপিটাল গেইনও আসতে পারে। ব্যাংকিং সেক্টরে ইনভেস্টমেন্ট করতে গেলে যে বিষয়টি মাথায় রাখতে হবে, বর্তমান সময়ে যে ব্যাংকগুলি রেড জোনে রয়েছে কিংবা ইয়েলো জোনে রয়েছে, এ ধরনের ব্যাংকগুলোকে অ্যাভয়েড করাটাই বেটার। শুধুমাত্র গ্রিন জোনে যে সকল ব্যাংক রয়েছে, যে ব্যাংকগুলি রেপুটেড, সে ধরনের ব্যাংকে ইনভেস্টমেন্ট করাটাই বেটার হবে। সো বন্ধুরা, ওভারঅল মার্কেট এবং এই 4টি সেক্টর নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।